This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলা স্বাগত আপনাদের সঙ্গে হটস্পট নিয়ে আমি চলে এসেছি শর্মিষ্ঠা। আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে হট টপিক ওই যে রাজ্যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে এবং রাজ্যে একের পর এক মৃত্যুকে নিয়েও এসআইআর এর সঙ্গে জুড়ে দিয়ে রাজনীতি হচ্ছে। কেন এই আগরপাড়া প্রদীপ কোরের আত্মহত্যার ঘটনা, সেই ঘটনাকে তো একেবারে সরাসরি এনআরসির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এবং সেই অভিযোগ নিয়েই না ইতিমধ্যে চাঞ্চল্যকর মোড় দেখা গিয়েছে। যা দেখা যাচ্ছে 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে প্রদীপের, সেই দাবি কে করছে? বিজেপি। কমিশনের নিয়ম অনুযায়ী প্রদীপের ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কোনো প্রশ্নই নেই, সেক্ষেত্রে তার ভয় কোথায়? আত্মঘাতী তিনি হয়েছেন অবসাদের জোরে। কি বলছে বিজেপি স্থানীয় বিজেপি নেতা? শুনুন। আমার মনে হচ্ছে যে টিএমসি সরকার যেভাবে অপপ্রচার এর আগে করে এসেছে, তাদের যে দুর্বলতা ঢাকার জন্য এই ধরনের ঘটনাকে সামনে আনার চেষ্টা করেছে সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যদি বলা হয়ে থাকে যে 2002 সালের যে ভোটার লিস্ট সেটা একটা মাইলস্টোন, সেটার ওপরেই বেস করে নির্বাচন কমিশন এসআইআর করবে, তাহলে কি কারণে উনি আত্মহত্যা করলেন? ওনাকে পরিচিত করা হয়নি তো? বা আমি যতদূর জানি উনি কিছুটা ডিপ্রেশনে ভুগছিলেন, ওনার পারিবারিক কিছু বিষয় ছিল। তো এই বিষয়গুলো তদন্ত হোক, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত চাইছি। যে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেভাবে তৃণমূল অপপ্রচার করছে তার বিরুদ্ধে আমরা নিরপেক্ষভাবে তদন্ত চাইছি। কোনো হাইকোর্টের জাজকে দিয়ে করানো হোক অথবা সিবিআই দিয়ে করানো হোক। আমরা ওনার হাতের লেখাকেও দেখার জন্য অনুরোধ করছি প্রশাসনকে, নিরপেক্ষ প্রশাসনকে। অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও স্বাভাবিকভাবে তিনি এই সুরেই কথা বলবেন, কারণ স্থানীয় বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে এনআরসি বা এসআইআর এর কোনো সম্পর্কই নেই, এটার সঙ্গে জড়িয়ে রয়েছে একেবারে অসুস্থতা এবং তার অবসাদের কারণ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন সত্যিই তো এসআইআর ইস্যুতে বা এনআরসি ইস্যুতে আত্মহত্যা কোনো কারণই নেই। কি বলেছেন তিনি? শুনুন। কে হরিদাস পাল ও ফলস, ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে, আর যে মারা গেছেন বা আত্মহত্যা করেছেন সেই লোকটার কোনো নিজস্ব কোনো রিলেটিভ নেই, আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে। 2002-এ তো ওনার ভোটার নাম ছিল, ওনার সিএএ বা এসবের কোনো গল্প নেই তো। আমার কাছে সিরিয়াল নাম্বার পার্ট নম্বর আছে, 2002-এর ভোটার, সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। দেখুন, প্রথম বিষয় হচ্ছে প্রদীপ কোরের আত্মহত্যার একটা তত্ত্ব আসে এবং তার পাশাপাশি বলা হয়েছিল যে সেটা সুইসাইড নোটে লিখে গিয়েছে, সে ভয়ে রয়েছে, সে আতঙ্কে রয়েছে, সেই কারণে সে আত্মহত্যা করেছে। কিন্তু এরই মাঝে না ওই মৃতের এক আত্মীয়ের মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। তার আত্মীয় মানে প্রদীপ কোরের আত্মীয় তিনি দাবি করছেন প্রদীপ কোরের ডান হাতের 4টে আঙুলই তো কাটা, তাহলে তিনি চিঠিটা লিখলেন কিভাবে? শুনুন তার বক্তব্য। ওর এইখান থেকে আঙুল কাটা ছিল, বুঝলেন তো? হ্যাঁ, এবার আঙুল কাটা। কোনো কিছু লিখতে দেখেছেন ওকে কোনোদিন? না। হ্যাঁ, আচ্ছা, ওনার যে 2002-এর ভোটার তালিকায় নাম ছিল দু ভাইয়ের, দেখেছে? আমরা এত কিছু জানি না, বলতে পারবো না। 2002 ভোটার লিস্টে নাম ছিল? আমি তো বললাম ওখানে দেখেছিল কালকে, কে ওখানে বললো হ্যাঁ নাম আছে। কোথায়? কোনটা? ওই কালকে এখানে যখন ওই কোন সালে? 2002 সালে। ওনার জন্ম এই দেশে, তো নাম তো থাকবেই, খুব স্বাভাবিক বিষয়। বাবার জন্ম কার? ওনার বাবার জন্ম? ওনার বাবার জন্ম এই দেশে। বাংলাদেশে বললেন? বাবা বাংলাদেশে। বাবা এই দেশের ভোটার তালিকায় ছিলেন। বাবা এই দেশে? হ্যাঁ, 65 সালে ভোটার তালিকা নাম। বার্থ সার্টিফিকেট ছিল না, ওই দাইমা ঠাইমা থেকে দিয়ে হয়তো হবে। অর্থাৎ মৃতের আত্মীয় স্পষ্ট করে বলছেন যে তার ডান হাতে 4টে আঙুল কাটা, সুইসাইড নোট কিভাবে লিখবে? স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে বিজেপি, কিন্তু রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কিন্তু একটা যুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক তিনি যুক্তি সহকারে কি বলছেন একবার শুনুন। বিরোধী দলের অভিযোগটা হচ্ছে এই যে হাতে 4টি আঙুল ছিল না, কিভাবে তিনি লিখলেন? আমি একটাই কথা বলছি, যার ডান হাতে লিখতে না পারে সে বাঁ হাতে লিখতে পারে না, পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে। তো এটা কি বিজেপি অপপ্রচার করার সময় এই যে মিথ্যা অপপ্রচার, কুৎসা, হিংসা, ঘৃণা ছড়াচ্ছে যে এসআইআর হলে 1 কোটি 20 লক্ষ লোক বাজাবে, এটাকে ওরা বন্ধ করছে না।
অর্থাৎ প্রদীপ করের মৃত্যু নিয়ে কি সত্যি রাজনীতি হচ্ছে, এটা তো সব থেকে বড় প্রশ্ন। কারণ প্রদীপ করের মৃত্যুকে হাতিয়ার করে বিজেপি অভিযোগ করেছে যে সবার প্রথম থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইউজ করে এসেছে তৃণমূল কংগ্রেস, যে এটাকে এসআইআর এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। যদিও বিজেপি পাল্টা বলছে না, এটা মানসিক অবসাদেই মৃত্যু হয়েছে। এবার হাতের আঙুল থাকা না থাকা নিয়ে কে চিঠি লিখেছে, কে চিঠি লিখেনি, সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। আর এই মাঝে না পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রদীপ করে বাড়িতে পৌঁছে যান এবং সেখানে গিয়ে বিজেপির প্রত্যেকটা অভিযোগের উত্তর দিয়েছেন। শুনুন। একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে, তাকে আক্রমণ করা হচ্ছে, ব্যক্তি আক্রমণ করা হচ্ছে, তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে। তিনি পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর। তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, এর বদলা তৃণমূল কংগ্রেস নিয়ে ছাড়বে। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। তবে শুধুমাত্র আগরপাড়ায় প্রদীপ করের মৃত্যুর সঙ্গেই যে এসআইআর প্রসঙ্গ জুড়ে দেওয়া হয়েছে বা জুড়ে যাচ্ছে এটা নয়। কোচবিহারে দিনহাটায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা এক প্রৌঢ়ের, সেই ঘটনাতেও একটা এসআইআর এর বিষয় জুড়ে গিয়েছে। কারণ এসআইআর আবহে আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই প্রৌঢ়, এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আমরা সেই ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম যিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, তার বক্তব্য এবং তার পাশাপাশি তৃণমূলের অভিযোগ শোনাবো। ওখানে আমার ভোটার লিস্টে ইয়েতে নাম আছে খাইরুল শেখ, এতে কি বলছিল আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, কে বলছিল? বাংলাদেশ পাঠিয়ে দেবে বলে না, আমার একটা আতঙ্ক আমি বাদপুরে যাবো, আমি মনে মনে চিন্তা করতে ভোট করলো কি জানি না কিছু। হ্যাঁ, আমি এটা ভাবলাম যা ইচ্ছে আমার হচ্ছে মরা ভালো, তারা 20 কেজি মানে দিয়ে যায়। দিনহাটা 2 নং ব্লকের বুড়িরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকার জিতপুরে 63 বছরের একজন পৌর খাইরুল শেখ, তিনি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। এ কারণে এই এসআইআর ঘোষণা হওয়ার পর তিনি আতঙ্কে ভুগছেন। যে ধরনের নথি চাওয়া হয়েছে, যে বিষয়গুলো বলা হয়েছে, সেটা নিয়ে তিনি কয়েকদিন থেকেই দুশ্চিন্তায়, এবং সেই দুশ্চিন্তার ফলেই তিনি আত্মহত্যা করেছেন বলে তার পরিবার দাবি করেছে। এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তো স্বাভাবিকভাবে গতকালের ঘটনা এবং আজকে কোচবিহারে এই খাইরুল শেখ 63 বছরের এই বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা, সত্যি মানুষটি উদ্বিগ্নে রয়েছে, তার নগ্ন চেহারা প্রকাশিত হলো। অর্থাৎ কোচবিহারের এই ঘটনার সঙ্গেও এসআইআর কে জুড়ে দেওয়া হচ্ছে এবং সেইটাকে নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এবার এই এসআইআর নিয়ে না আবার মুখ্য নির্বাচন কমিশনার এবং কেন্দ্রকে একযোগে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন শুনুন। কেন্দ্র সরকার ভাবছে কি, যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। গণেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না, বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো তৈরি খুলবো। যা, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। 4 তারিখ থেকে 1 মাস যতদিন ফর্ম বিলি হবে আমি রাস্তায় থাকবো, আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো, চিন্তা করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিশানা কমিশনকে, কেন্দ্রকে, অমিত শাহকে, সেই বক্তব্য তো আপনারা শুনলেন। এবং স্বাভাবিকভাবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিশানা প্রত্যেকটা উত্তর দিয়েছেন। দেখুন, ওদের কখন প্রেম হয় কখন বিচ্ছেদ হয় সব আমাদের জানা নেই। আমরা সহজ সরলভাবে একটা কথা বলেছি যে আমরা ত্রুটি মুক্ত ভোটার লিস্ট চাই। আমরা আমাদের বাবা জেঠু যারা উপরে চলে গেছেন তাদের ওখানে শান্তিতে থাকতে দিতে চাই। এমনি রাজ্যে এত অশান্তি, এত ঝামেলা আবার ওনাদের ভোটের মধ্যে টেনে নিয়ে আসতে চাই।
কখন তৃণমূলের মধ্যে কেউ বেশি উত্তেজক হচ্ছে, সবাই বিজেপিকে বেঁধে রাখতে চাইছে। আরে সবাই বিজেপিকে বাঁধতে চাইছে গাছে। কারণটা কি? আসলে রাত্রে অবচেতন মনে স্বপ্নের মধ্যে এরা দেখতে পাচ্ছে যে ওরা বাঁধা পড়েছে। 26-এ যে অনেককে গাছে বাঁধা হবে এই আতঙ্কটা থেকে ভুগছে, সকালবেলা উঠে বলছে যে বিজেপিকে বেঁধে রাখে। আর এসআইআর নিয়ে যখন গরম গরম বক্তব্য, রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তপ্ত, তখন কিন্তু একের পর এক অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে যে তৃণমূল নেতাদেরই নাকি বিএলও হিসেবে নিয়োগ করা হচ্ছে। তো দিব্যেন্দু সর্দার নামে এক বিএলও, তিনি নাকি তৃণমূল নেতা, সেই দাবিকে করছে রাজ্যের বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী রীতিমতো পোস্ট করে বলেছেন দিব্যেন্দু সর্দার হরিণডাঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্য, তাহলে তাকে কিভাবে বিএলও হিসেবে নিয়োগ করা হলো? শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং তার পাল্টা হিসেবে তৃণমূলের অরূপ চক্রবর্তী কি উত্তর দিয়েছেন শুনুন। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। কোনো পার্টি কোনো দাদা দিদির কথা শুনবেন না। শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। এইটা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, হুমকি দিয়েছেন। নির্বাচন কমিশন যদি সত্যিকারের নিরপেক্ষ হয়, তাহলে বিএলওদের এই হুমকি হুঁশিয়ারি দেওয়ার জন্য, কার্যত ভয় ধরানোর জন্য নির্বাচন কমিশনের উচিত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। যদি না করে তাহলে বুঝতে হবে যে নির্বাচন কমিশন আসলে শুভেন্দু অধিকারী বিজেপির দলদাস। আমরা যেটা বলছি, শুভেন্দু অধিকারী বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে, অমিত শাহর চাকরে পরিণত হয়েছে। কার্যত সেই তত্ত্বেই শিলমোহর দেবে নির্বাচন কমিশন। অবিলম্বে এই মন্তব্যের জন্য শুভেন্দুকে প্রথমে গ্রেপ্তার করা উচিত। দেখুন, একটা বিষয় তো পরিষ্কার যে রাজ্য সরকারের কর্মীদেরই বিএলও হিসেবে নিয়োগ করছে কমিশন, সেটাই উচিত, সেটাই করণীয়, সেটাই নিয়ম। সেক্ষেত্রে এই যাদের বিএলও হিসেবে নিয়োগ করা হচ্ছে তাদের অনেকেরই ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে, কারণ অনেকেই রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ বা শাসক দলের একেবারে অ্যাক্টিভ কর্মী বলে জানা যাচ্ছে। এই নিয়ে আমরা যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনুন। এই নিয়োগগুলো নির্বাচন কমিশন তো আর কমিশনার করেননি, এইগুলো লোকাল লেভেলে নিয়োগগুলো হয়েছে। সম্পূর্ণরূপে বিডিও এসডিওরাই নিয়োগগুলো দিয়েছেন। এবং দুঃখের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের যে প্রশাসন যন্ত্র, সেটা সম্পূর্ণরূপে রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে। এবং এইগুলো হয়তো জেনে বুঝেই করা হয়েছে, তবে সংখ্যাটা কম হলেও একদম কিন্তু নগণ্য এই সংখ্যাটা নয়। এই একটা বড় অংশের সংখ্যা আছে যারা সরাসরি শাসক দলের কোনো পোর্টফোলিও হোল্ড করছেন বা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন, এরকম খবর আমাদের কাছেও আছে। যেটা হওয়া উচিত ছিল না, কারণ এটা বলাই ছিল যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড কোনো ব্যক্তি থাকলে পরে তাকে বিএলও হিসেবে নিযুক্ত না করতে। তারপরেও যেসব আধিকারিক এই কাজটা করেছে, আমি বলবো যে শুধুমাত্র সেই সব ব্যক্তিদের নাম কাটলেই হবে না। যেসব আধিকারিক এদের নিয়োগ দিয়েছে তাদের বিরুদ্ধেও যথোপযুক্ত ব্যবস্থা নেওয়াটাও প্রয়োজন বলে মনে করি। এবার এমন একটা খবর আপনাদের সামনে তুলে ধরবো না, যিনি বিএলও তার পরিবারের সদস্যদের এই কারণ নাম 2002-এর ভোটার তালিকায় নেই। স্বাভাবিকভাবে আলোচনা শুরু হবে, জোর বিতর্ক শান্তিপুরে এই মুহূর্তে। কালীপুর প্রাথমিক স্কুলের শিক্ষক রজনীকান্ত পাল, তিনি 185 নম্বর বুথের বিএলও। 2014 সালে ভোটার তালিকায় নাম ওঠে রজনীকান্তের। বাবা মা বা পরিবারের অন্য কারণ নাম 2002-এর তালিকায় নেই। এটা কিভাবে সম্ভব, সেই নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিডিও কি বলছেন, কারণ তিনি রীতিমতো বিএলওদের লিস্টটা বানান কমিশনের নির্দেশ মতো। আর যে বিএলওর পরিবারের সদস্যদের নাম নেই, সেই বিএলওর বক্তব্য আমাদের কাছে এসেছে, শুনুন। 2002 তো আপনার ভোটার লিস্টে নাম নেই। আমার 2002 ভোটার লিস্টে আমার নাম থাকার তো কথাও না, কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে। হ্যাঁ সেটা, কিন্তু সেক্ষেত্রে আপনার পরিবারে তো কারো নাম নেই। হ্যাঁ, পরিবারের নেই। বিএলও তো আমি নিজে ইচ্ছা করে হয়নি, অফিস থেকে ধরুন হচ্ছে কিভাবে বিডিও অফিস থেকে নাম পাঠিয়েছে, আমাকে তো জিজ্ঞাসা করে বিএলও ডিউটি দেওয়া হয়নি। এবার অফিস থেকে পাঠিয়েছে, আমার নামে এসে এসআই অফিস থেকে আমাকে বললো যে আপনার নামে বিএলওর চিঠি এসছে, অ্যাপ্লিকেশন এসছে, আপনি নিয়ে যান। আমি নিয়ে এসছি, তারপরে তো আর কিছু সেরকম তো কিছু হয়নি।
তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে 2002-এর রোলে তার বা তার পরিবারের কারোর নাম আছে কিনা, থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না। যে প্যারামিটারগুলোতে নিয়োগ করার কথা করা হয়েছে, এখন এই তথ্যটা ধরা পড়েছে, এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে তেমন যদি হয়, আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে, সে ব্যবস্থা হবে। এই মুহূর্তে একটি খবর পাওয়া যাচ্ছে যে বিএলওদের নিয়ে কড়া অবস্থান নিচ্ছে কমিশন। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল দুপুর 12টার মধ্যে তাদের নিয়োগপত্র নিতে হবে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শ্রাবন্তী। তাহলে কি বিভিন্ন জায়গায় নিয়োগপত্র নেওয়া হচ্ছে না, মানে বিএলও হিসেবে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা নিয়োগপত্র নিচ্ছে না, কি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে? দেখো, অনেক সময় তারা ডিউটি করতে চান না এরকম আবেদনও জানিয়েছেন, ফলে একটা মাঝে একটা বিভ্রান্তি রয়েছে, অনেকেরই উত্তর আসেনি। এইরকম একটা স্টেট রয়েছে, সেখানে দেখা যাচ্ছে আজকে যে ইআরওদের সঙ্গে এখনো সেই বৈঠক চলছে। সেই বৈঠকে যারা জেলা শাসক রয়েছেন তাদেরকে বলা হয়েছে আগামীকাল 12টার মধ্যে বিএলওদের যারা প্রত্যেকে যাতে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট যে নিয়োগপত্র সেটা নিয়ে নেন। যদি সেটা না নেন তাহলে একটা কড়া অবস্থান, তাদের সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে, এমনটাই কমিশন সূত্রে খবর। বেশ, অনেক ধন্যবাদ। অর্থাৎ আমার সহকর্মী শ্রাবন্তী যেরকমটা বলছিলেন যে বিএলও হিসেবে যাদের নিয়োগ করার কথা, যাদের নাম তালিকা হিসেবে প্রকাশ পেয়েছে, তাদের মধ্যে অনেকেই ডিউটি করতে চাইছেন না। বিএলও হিসেবে তাদের যে নিয়োগপত্র নেওয়ার কথা সেই নিয়োগপত্র নিচ্ছে না। ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল দুপুর 12টার মধ্যে তাদেরকে নিয়োগপত্র নিতে হবে। আর বিএলওরা যদি নিয়োগপত্র না নেন তাহলে জেলা শাসক যেন তাদেরকে সাসপেন্ড করে, সেই নির্দেশও ইতিমধ্যে জারি হয়ে গেছে। এবার রক্ত দিয়ে ধর্ম রক্ষার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে সাহায্য করতে অনুরোধ বিরোধী দলনেতা। ঠিক কি বলেছেন একবার শুনুন। ধর্ম রক্ষা করার জন্য রক্ত দিতেও আমি বা আমরা প্রস্তুত রয়েছি। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার কাজ চলবে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ভারতের নির্বাচন কমিশনকে সাহায্য করুন। ভারতের নির্বাচন কমিশন এই মুহূর্তে আমাদের সব অভোটার করে দিয়েছে। প্লিজ, তারা একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে চান। কার কার নাম থাকবে না, মৃত ভোটার থাকবে না, অস্তিত্বহীন ভোটার থাকবে না, একাধিক জায়গায় এন্ট্রি হওয়া ভোটার ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না, আর থাকবে না অনুপ্রবেশকারীদের নাম, যারা মূলত বাংলাদেশি মুসলমান এবং বার্মার রোহিঙ্গা কক্সবাজার হয়ে এখানে ঢুকে পড়েছে গোসাবা দিয়ে, তাদের নাম থাকবে না। আর হিন্দু যারা প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। 2002-এ যদি নাম না থেকে থাকে দয়া করে আপনি সিএএ-তে আবেদন করুন। বাকিটা আপনাদের জন্য আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। বৈদ্যবাটি পৌরসভার হাতিশালা ঘাটে অমানবিক ঘটনা, মুষলধারা বৃষ্টি, তাতে ভিজছে সব দেহ। তার মধ্যেই চলছে সরকারের ব্যবস্থা, ছাতা দিয়ে বৃষ্টি আটকানোর ব্যর্থ চেষ্টা। এই মর্মান্তিক ছবি সমাজ মাধ্যমে জানিয়ে বৈদ্যবাটি পৌরসভা ভোগান্তি, মানুষজন কিভাবে ভিজে ভিজে কাজ করছে। একটা সেট নেই। আমাদের সনাতন হিন্দু ধর্মে শেষ যাত্রা একে বলে। এখানে লোক মরছে আর বৃষ্টিতে দেখুন এই বডি। তিনি নিজের মাকে দেখতে পারবেন আজকের পরে, কিন্তু শেষ যাত্রাতে এটার মা 1.5 ঘন্টা ধরে ভিজিয়েছে। 16 নম্বর ওয়ার্ডে হাতিশালা ঘাট আছে। সেই হাতিশালা ঘাটে 40-50 কিলোমিটার দূর থেকে লোক ডেড বডি পোড়াতে আসে। আরামবাগ, তারকেশ্বর পর্যন্ত লোক এসে এখানে ডেড বডি পোড়ায়। ওখানে 5 থেকে 6খানা ডেড বডি 2 ঘন্টা ধরে ভিজছে, কারণ ওপরে কোনো শেড নেই। আর হাতিশালার ঘাটের নাম করে কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে, আমরা জানি এটা। তা সত্ত্বেও 5খানা ডেড বডি 2 ঘন্টা ধরে ওখানে ভিজছে, আর সাধারণ মানুষরা কান্নাকাটি করছে। এটা তো শেষ যাত্রা, এরপরে তো কোনো মানুষ নিজের মা বাবা বা নিজের আত্মীয় স্বজনকে তো দেখতে পারবে না। আর এখানে শেষ যাত্রাকেও এরা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে যে আমরা পশ্চিমবাংলার সনাতনী হিন্দু নিজেকে ভেবে ঘেন্না ফিল করছি। এই পুরাতন চুল্লি মাঝের মধ্যেই ব্রেকডাউন হয়। যখন ব্রেকডাউন হয়েছিল তখনও উনি এসে এইখানে একটা ফেসবুক লাইভ করেছিলেন। উনি হচ্ছেন ফেসবুক লাইভের নেতা, মানুষের নেতা না, উনি হচ্ছেন ফেসবুক মানুষের নেতা। যারা উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারাই এরকম ফেসবুকে লাইভে এসে এইসব উল্টো পাল্টা মানুষকে বিভ্রান্ত করছে, মিথ্যা প্রচার যে করছে। আমরা আইনত
চিন্তা ভাবনা করছি এরকম বারে বারে এরকম মিথ্যা অপপ্রচার যে করছে তার জন্য আইনত যদি কোনো আইনের কোনো ব্যবস্থা নেওয়া যায় আমরা আমাদের যে পৌরসভার লয়ার আছে তার সাথে আলোচনা করে তার এগেনস্টে কেস করব। ভারত বাংলাদেশ ও মুক্ত সীমান্তে দ্রুত কাঁটাতারে বেড়া দেওয়া হবে, সেই কাজও চলছে। জমি সমস্যা অনেকটাই মিটে গিয়েছে। মেকলিগঞ্জে সীমান্ত পরিদর্শনে গিয়ে মন্তব্য উত্তরবঙ্গের বিএসএফ এর আইজি মুকেশ ত্যাগীর। দুদেশের মধ্যে উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে চোরাচালান চলে, তা বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন বিএসএফ এর উত্তরবঙ্গের আইজি।